চলে। সত্যি সত্যি তৃষা, আজ তোমাকে নতুন করে জানলাম, বুঝলে? এই তোমার মধ্যে যে এত উন্মাদনা আমি আগে কখনো বুঝিনি। আধুনিক সোসাইটির এটাই নিয়ম নবাব। তাহলে বিয়ের পর আমি অন্য কারোর সাথে মিশলে তোমার কোনো আপত্তি থাকবে না বলো? কেন থাকবে? আমিও তোমার বন্ধু বান্ধবের সাথে মিশবো, হাসবো, আনন্দ করবো। সত্যি তৃষা, কত সহজেই তুমি কথাটা বলে দিতে পারলে। কেন পারবো না? আরে বাবা, বিয়ে মানে জেলখানা নয় নবাব। আমার কথা মতো চললে তুমিও পারবে। আমার তৃষা তৃষা তৃষা, তোমার কথা মতো চলে দেখো নিজেকে নিজেকে কতটা পাল্টে ফেলেছি। হ্যাঁ, নিজেকে উন্নতির উঁচু ছাদে নিয়ে যেতে হলে অতীতের অনেক কথা, অনেক সম্পর্ক ভুলে যেতে হয় নবাব। তৃষা। তবে আমার বাবা বলছিলেন, নবাব যদি চায় তাহলে ওই বিড়লাসের ব্যবসার বদলে যদি কোনো নতুন প্যাথোলজিক্যাল ল্যাব খোলা হয় তাহলে লাভের পরিমাণটা দ্বিগুণ হয়ে যাবে। প্যাথোলজিক্যাল নাম মানে ওই ইসিজি এক্স-রে শরীরে যাবতীয় পরীক্ষা? হ্যাঁ, তোমার বাবা তো ডাক্তার, উনি রোগীদের পরীক্ষা করার জন্য তোমার ল্যাবে রেফার করবেন, আর তাহলে এই একদিনে দুই পাখি। কিন্তু কিন্তু তৃষা, আমার বাবা কি? আরে বাবা, ছেলের জন্য এটুকু করতে পারবেন না? আরে ও টাকা পয়সা তো দিচ্ছেন না, শুধু রোগী রেফার করবেন, আর ছেলের জন্য এটুকু করতে পারবেন না? আপনার তুমি তার একমাত্র ছেলে। তাই তো কোনো কিছু না ভেবে আমার জীবনের একমাত্র সম্বল এই বাড়িখানা আমি এর নামে লিখে দিয়েছি। বাবা, কিন্তু ছেলে অসৎ পথে অর্থ উপার্জন করবে এটা তো মানতে পারবো না। কেন বাবা? ওই প্যাথোলজিক্যাল ল্যাবটা কি অসৎ পথের উপার্জন? নয়তো কি রে নবাব, আমি একজন ডাক্তার, আর ডাক্তার হয়ে ডাক্তারি ভাষাটা আমি ভালোভাবে বুঝি। কিন্তু একটা কথা ভুলে যাবেন না আঙ্কেল, আপনি একজন গ্রাম্য হাতুড়ে ডাক্তার। গ্রামের ডাক্তার মানেই কি হাতুড়ে মা? নিশ্চয়, শহরের ডাক্তাররা বিলেত থেকে পাশ করে এসে তবে ডাক্তার হয়েছে, আর তাদের কাছে আপনি তো তুচ্ছ। তাহলে তো নবাবকে তোমার বিয়ে করা মানায় না মা। কেন? কারণ গ্রামের ডাক্তার যদি হাতুড়ে ডাক্তার হয় তাহলে গ্রামের ছেলে শিক্ষিত হলেও সে বাঁদর। তা মা, তুমি কি জেনে শুনে এই বাঁদরের গলায় মুক্তোর মালা দেবে? আঙ্কেল। বাবা বাবা, তুমি কিন্তু আমাকে অপমান করছো। তোর সামনে তোর বাবাকে হাতুড়ে ডাক্তার বলে অপমান করলো, কই তখন তো তোর গায়ে লাগলো না? কেন বাবা? তৃষা ভুলটা কি বলেছে? তোমার যোগ্যতা কতটা? হ্যাঁ? সামান্য সর্দি কাশির চিকিৎসা করো বলে কি নিজেকে অনেক বড় সার্জন ভাবছো? নবাব, ছাড়ো ছাড়ো নবাব, ছাড়ো। মূর্খের সাথে তর্ক করে কোনো লাভ নেই। আসলে কি জানো, তোমার উন্নতিটা হয়তো তোমার বাবা ঠিক মেনে নিতে পারছেন না। বাই নবাব, পারলে ব্যাপারটা তোমার বাবাকে একটু বুঝিয়ে বলে দিও। বাই বাই তৃষা। বাই। বাই বাই তৃষা। বাই। বাবা, এরপরেও তুমি হাসছো। আজকে তোমার জন্য তৃষা আমার উপর রাগ করে এখান থেকে চলে এলো। বিয়ের আগে যে ছেলে হবু স্ত্রীর প্রতি এত কর্তব্যবোধ থাকে, বিয়ের পরে তো সেই ছেলের বাবা মায়ের একমাত্র আশ্রয় বৃদ্ধাশ্রম। বাবা, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। বাবা, তোর সামনে আমাকে হাতুড়ে ডাক্তার বলে অপমান করে গেল, তোর আত্মসম্মানে লাগলো না, আমাকে গাইয়া মূর্খ বলে গেল, তোর বিবেকে বাঁধলো না। অথচ এই মূর্খ হাতুড়ে গাইয়া ডাক্তারের জন্য আজ তুই এই সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছিস। পারবি নবাব, এর কমিশনটা তুই আর তোর হবু স্ত্রী আমাকে দিতে পারবি? তুমি বোধহয় ভুলে যাচ্ছ বাবা, প্রতিটা সন্তানের ওপর তার বাবা মার একটা কর্তব্য থাকে। সন্তানের বুঝি বাবা মায়ের প্রতি কোনো কর্তব্য থাকে না নবাব? সেটা তুমি সময় এলেই বুঝতে পারবে। কি বোঝাবি? মা বাবাকে ছেড়ে বউকে নিয়ে কলকাতার বড় ফ্ল্যাটে বাস করে বোঝাবি? মা! ওরে নবাব, তুই আমাদের বড় সাধের সন্তান, তাই তো অনেক কষ্টে সৎ আদর্শে তোকে মানুষ করেছি, কিন্তু ক্ষণিকের মোহে তুই কেমন করে পাল্টে গেলি রে নবাব? মা 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 মা, আমি তো একটা কথা বুঝতে পারছি না, যে আমার উন্নতি স্বাধীন জীবনযাপন তোমাদের কাছে কি অসহ্য লাগছে? নবাব, তোমরা কি চাও না আমি উন্নতি করে সুখের রাজপ্রাসাদে বাস করি? মা বাবা কি সন্তানের খারাপ চায় রে নবাব? তাহলে কেন মা, কেন আজ আমার প্রতিটা সিদ্ধান্ত আমার বাবার কাছে ভুল মনে হচ্ছে? কেন
আমার ন্যায় নীতি আদর্শ আমার বাবার ইচ্ছা বিরুদ্ধে মনে হচ্ছে কেন? এই এই নবাব, তার মানে তুই বলতে চাইছিস আমি ভুল? বলতে চাইছি না বাবা, আমি বলছি নবাব, ইউ আর জাস্ট রং। নবাব। তুমি ভুল, তুমি জাস্ট ভুল। বাবা বাবা, আজকের দিনে পথ চলতে গেলে তোমার ওই সততার চশমাটা খুলে পথ চলতে হয় বাবা, নাহলে প্রতিটা মুহূর্ত তোমাকে এই রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যেতে হবে। তুমি থাকো 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 বাবা, তোমার ন্যায় নীতি আদর্শ নিয়ে তুমি থাকো, আমাকে আমার মতো পথ চলতে দাও। একটা কথা তুমি ভুলে যেও না বাবা, আমার সিদ্ধান্তের একমাত্র মালিক শুধু আমি। তাই আমি যেটা চাইবো সেটাই হবে। আর প্লিজ দয়া করে তোমার ওই আদর্শের জল ঢেলে আমার চলার পথটা তুমি পিছল করে দিও না বাবা, পিছল করে দিও না। ডেকে কোনো লাভ নেই প্রতিমা, ওকে ডেকে আজ আর কোনো লাভ নেই। আমাদের ডাক আজ আর ওর কানে পৌঁছবে না, কারণ ও যে আলো ছেড়ে অন্ধকারটাকে আপন করে নিয়েছে। আমার এই আদর্শের বাণী আজ ওর কাছে মূল্যহীন। তাই তো বলি, উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই, ক্ষয় নাই। আপনার এই সততার বাণিজ্য আজ পথে ধুলে মিশে গেছে কাকা বাবু। একই দেবরাজ, তুমি হঠাৎ বিবেকের তাড়নায় আমি এখানে আসতে বাধ্য হলাম। মানে একবার তপস্যাকে ডাকবেন, খুব দরকার আছে। তপস্যা তো বাড়িতে নেই বাবা, ও। গতকাল কোন এক তদন্তের কাজে বেরিয়েছে, এখনো বাড়ি ফেরেনি। তদন্ত নয় কাকিমা, তদন্ত নয়। আজকে কলঙ্কের কালি নিজের মুখে মেখে সেই মুখটা লুকোতে চাইছে। দেবরাজ, কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলছি, সবকিছু বলছি। আজ সকালে খবরের কাগজ দেখেছেন? হ্যাঁ। হরে কৃষ্ণ গুই নামে একজন খুন হয়েছে, দেখেছেন? হ্যাঁ, দেখেছি। সেই হরে কৃষ্ণ গুইকে খুন করেছে আপনার একমাত্র মেয়ে তপস্যা সরকার। এসব এসব তুমি কি বলছো বাবা? দেবরাজ, তুমি কি পাগল হয়ে গেলে? ন্যায় সত্য আর আইনের মর্যাদার জন্য যে মেয়েটা জীবন পণ করেছে তাকে তুমি অপরাধী বলছি। দেবরাজ, বলছি অপরাধী। নিজের হাড়ের লজ্জা রাখতে রাতের অন্ধকারে মুখ লুকিয়ে এই জঘন্য কাজটা সে করেছে। তপস্যার নামে মিথ্যে বলতে তোমার বিবেকে বাঁচছে না? তুমি না ওকে ভালোবাসো? ভালোবাসা নয় কাকিমা, শুধু ভালোবাসা নয়, ভালোবেসে ওকে আমি আমার মনের মন্দিরে স্থান দিয়েছিলাম। সবকিছু এক নিমেষে গলা টিপে শেষ করে দিল। বিশ্বাস করি না, এ সম্পূর্ণ মিথ্যা। নয়, সম্পূর্ণ সত্যি। পুলিশের কাছে এর প্রমাণ আছে। কিন্তু কিন্তু তপস্যা, বলো 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 দেবরাজ, বলো কি প্রমাণ আছে তুমি বলো। হোটেলে সর্বত্র সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, আর সেই ক্যামেরায় বারবার যে মুখটা ধরা পড়েছে ওটা দেখে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে ওটাই তপস্যা। কিন্তু কিন্তু তপস্যা এমন কাজ কেন করবে? তপস্যা যে কোনো দিন হারতে শেখেনি কাকা বাবু। দেবরাজ, চটাধর দাসকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার হাতটা কিছুতেই মন থেকে মেনে নিতে পারেনি, তাই রাতের অন্ধকারে মুখ লুকিয়ে এই জঘন্য কাজটা সে করেছে। এখন এখন তাহলে কি হবে দেবরাজ? জানি না কাকাবাবু, জানি না। এসআই সত্য সামন্ত হাতে কেসটা উঠেছে। তপস্যার এই কেস থেকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। কোনো ভুল নেই কাকিমা, সেই জন্য তপস্যা নিজের মোবাইল ফোনটাও বন্ধ করে রেখেছে। দেবরাজ, তপস্যা ফিরলেন, তুমি একবার তার সঙ্গে কথা বলো। কথা কথা তো বলতেই হবে কাকাবাবু। ও তো শুধু আইনের চোখে অপরাধী নয়, ও আমার চোখেও একটা বিশ্বাসঘাতিনী। হ্যাঁ, আমার ভালোবাসার গলা টিপে খুন করেছে ও। কাকাবাবু, ভালোবাসার তুলি দিয়ে যে ছবিটা এঁকেছিলাম সেটা সেটা নিজের হাতে করে কি করে ছিঁড়ে ফেলি বলুন তো? বলুন না। মনের মন্দিরে যে প্রতিমাকে স্থান দিয়েছিলাম সেই প্রতিমার অকালে বিসর্জন দিই কি করে? আমার যন্ত্রণাটা আমি কাউকে বোঝাতে পারবো না কাকাবাবু, কাউকে বোঝাতে পারবো না। দেবরাজ, इससे पहले के याद तू आए मेरी आंखों में फिर लहू आए, तुझसे रिश्ता मैं तोड़ जाऊंगा, मैं तेरा शहर छोड़ जाऊंगा, मैं तेरा शहर छोड़ जाऊंगा, मुझको गम है तेरी जुदाई का, रंज है अपनी बेवफाई
अपने वादे से फिर गया हूँ मैं, अपनी नजरों से गिर गया। হে ভগবান, এ তুমি কি করলে? কোন অভিশাপে আমার মেয়ে এভাবে পাপের পথে পা রাখলো? বিপদে ধৈর্য হারিও না প্রতিমা, বিপদে ধৈর্য হারিও না। আমি বলছি তপস্যা এই কাজ করেনি, ও কখনো খুন করতে পারে না। ও ফিরে আসুক, ততক্ষণ আমাদের অপেক্ষা করতেই হবে, অপেক্ষা করতেই হবে। আমিও তো 25 বছর ধরে এখানে ফিরে আসার অপেক্ষায় ছিলাম দাদা। কে কে তুমি? চিনতে পারলেন না? আমি একই রাত্রি 3 দিন আগে আমি জেল থেকে ছাড়া পেয়েছি দাদা। খবরদার, খবরদার, তুমি আমায় ছোঁবে না। তুমি পাপী, তুমি অপরাধী। নিজের হাতে তুমি আমার ভাইকে খুন করেছো। স্ত্রী হয়ে কি কখনো নিজের স্বামীকে খুন করতে পারে দাদা? আইন আদালত কি তাহলে মিথ্যে কথা বলছে, যার জন্য তোমার যাবজ্জীবন কারাদণ্ড হলো? মিথ্যে, মিথ্যে দিদি, সব মিথ্যে। ওরাই আমার স্বামীকে খুন করেছিল, আর সেই খুনের দায় আমার উপরে চাপিয়ে ওরা আমাকে জেল খাটিয়েছিল। না, মানি না, মানি না, তোমার কোনো কথা আমরা মানি না। যাও, যাও, তুমি চলে যাও, যাও, তুমি এখান থেকে চলে যাও। কোথায় যাব দাদা? যার জন্য এতগুলো বছর আমি কষ্ট করে বেঁচে আছি, তাকে ছেড়ে আমি চলে যাব? সে যে আমার আলো, সে যে এই রাত্রির তপস্যা। চুপ, একদম চুপ। তপস্যা তোমার কেউ নয়। কেউ নয় বললেই কি ওর শরীর থেকে আমার রক্তটাকে মুছে দিতে পারবেন দাদা? তুমি হয়তো ওকে জন্ম দিয়েছো, কিন্তু ছোট থেকে ওকে আমি মানুষ করেছি, তাকে তুমি কেড়ে নিও না। ওকে ছেড়ে আমি কোথায় যাব দিদি? এতগুলো বছর ওর মুখ থেকে আমি একবার মা ডাকটা শুনবার অপেক্ষায় বেঁচে আছি। সে সুখ থেকে তোমরা আমায় বঞ্চিত করো না দিদি। দাও, দাও না দিদি। আমার মেয়েকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও দিদি। না রাত্রি, আমি যেমন মা, আমিও মা। জন্ম না দিলেও ছোট থেকে ওকে আমি আমার বুকের দুধ দিয়ে সমস্ত মন প্রাণ দিয়ে মানুষ করেছি, তাকে তুমি কেড়ে নিও না। আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। ভিখারির কাছে ভিক্ষে চাইছো দিদি? সারাটা জীবন আমি লোকের কাছে ভিক্ষে করে গেলাম, ভগবানের কাছে স্বামীর প্রাণ ভিক্ষা, আদালতের কাছে নিজের বাঁচার জন্য ভিক্ষা, আর আজ তোমার কাছে এসেছি আমার তপস্যার জন্য ভিক্ষা চাইতে। দাও না দিদি, আমার তপস্যাকে আমার কাছে ফিরিয়ে দাও দিদি। খবরদার, খবরদার, আর একটি বার ও কথা বললে আমি ওকে বলবো তোর মা খুনি, তোর মা অপরাধী। নিজের হাতে তোর বাবাকে খুন করে 25 বছর জেল খেটেছে। দাদা, হ্যাঁ, তখনও লজ্জায় ঘেন্নায় তোমার মুখে থু থু দেবে, থু থু। না দাদা, না না না, এতগুলো বছর ধরে আমি যে যন্ত্রণা ভোগ করেছি, আজ আর নতুন করে সে যন্ত্রণা ভোগ করার ক্ষমতা আমার নেই দাদা, নেই। তাহলে যাও, এই মুহূর্তে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। যাব, যাব দাদা, যাব। আর আপনাদের দায় বাড়াবো না।
দীর্ঘ 25 বছর এই তপস্যাকে বুকের মধ্যে আগলে ধরার জন্যই বুকটা আমার তৃষ্ণার্ত চাতকের মতো হাহাকার করছিল দাদা। সেই হাহাকার যখন তপস্যার কান পর্যন্ত পৌঁছবে না, তখন আর আফসোস করে কি লাভ? এবার হয়তো আমার পথটা শেষ হবে ওই শ্মশানে গিয়ে। রাত্রি তবে যাবার আগে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি দাদা, ওই হরে কৃষ্ণ গুঁইকে আমি যেমন করে শেষ করেছি, তেমনি করে একটা শয়তানকে আমি শেষ করব। কি বললে তুমি? হরে কৃষ্ণকে তুমি খুন করেছো, আর তোমার ছবি দেখে সবাই ভাবছে ও আমার তপস্যা। না দাদা না, তপস্যার কোনো ক্ষতি আমি হতে দেব না। সব কাজ শেষ করে আমি নিজেই পুলিশের হাতে ধরা দেব। রাত্রি আবার বলছি দিদি, আমি কোনো দোষ করিনি। আমার উপর চাপানো দায় ভার সব মিথ্যে। তপস্যার সঙ্গে আর আমার দেখা হবে না। ওর মুখ থেকে আমি মা ডাক্তার কোনো দিন শুনতে পাবো না দিদি। ওর ওই ছোট্ট ছোট্ট আঙুলগুলো দিয়ে আমার এই হাতটাও কোনো দিন চেপে ধরবে না দিতে। হারিয়ে গেছে, সব হারিয়ে গেছে, দুর্ভাগ্যের অন্ধকারে হারিয়ে গেছে আমার সৌভাগ্যের চাবি। রাত্রি আমি অন্ধকারে যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও, অন্ধকারে যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। আমার তো চোখের রাতে তুমি ভোরে ফুল ফোটাও, প্রভু আলোর দৃষ্টি দাও। আমি অন্ধকারে যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। রাত্রি কেড়ে নেব ওই তপস্যা সরকারের জীবন থেকে হাসি, আনন্দ, সুখ, গান আমি একটার পর একটা কেড়ে নেব। ও আমাদের হরে কৃষ্ণকে খুন করেছে, এবার আমি ওকে বুঝিয়ে দেব আমি প্রহ্লাদ, আমি ভক্ত প্রহ্লাদ, আমি দিনে ভগবান, রাতে সালা জল্লাদ। কিন্তু আমার যে ভয়ে প্রাণ দুঃখ করছে, এবার যে আমার পালা। আমি থাকতেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না জটাধর। কিন্তু কিন্তু কি করবে তুমি? যেভাবে হরিকৃষ্ণকে খুন করলো সেইভাবে আমাকে যদি। আর আগেই আমি ওকে চিতায় তুলে ধরবো, আর আমি পেছন থেকে বাঁশের খোঁচা দিয়ে পোড়াবো। ও যতই ছদ্মবেশ ধরে আসুক, ওর মুখটা ক্যামেরায় স্পষ্ট বোঝা গেছে ওই তপস্যা সরকার। এবার দেখবো আমার হাত থেকে ওকে কে বাঁচায়। থামো! তোমার মুখে শুধু ফাঁকা আওয়াজ। 2 দিন পার হয়ে গেল, এখনো তুমি তপস্যাকে অ্যারেস্ট করতেই পারলে না। তাহলে তোমরাই যাও না, ধরে নিয়ে এসো, দেখি তোমাদের কত ক্ষমতা। এই সত্য,
একদম আমাকে মেজাজ দেখাবে না। ভুলে যেও না তুমি ছিলে সামান্য একজন হাবিলদার। সেখান থেকে আমি তোমাকে তুলে নিয়েছে, আমি তোমাকে এই থানার অ্যাসিস্ট্যান্ট ইনচার্জ করেছি। আর সেই জন্যই তো নির্দ্বিধায় খুন জখম 2 নম্বরই কারবার চালিয়ে যাচ্ছ, আর এখন নেতা হয়ে আমাকে ধমকাচ্ছেন। সেই নেতা হিসাবে আবার আমি তোমাকে হুকুম করছি, যাও 24 ঘন্টার মধ্যে যেখান থেকে পারো, যেমন করে পারো, ওই তপস্যাকে আমার সামনে হাজির করো। আরে তপস্যা তো আর পাড়ার কোনো ঠাকুরের মূর্তি নয়। কি বললে? পুজো এসে গেছে বলে তাকে ভ্যানে চাপিয়ে নিয়ে চলে আসবো? বেরিয়ে যাও, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। এই প্রহ্লাদ গোস্বামী কারোর পড়ুয়া করে না। এখন নিজেদের মধ্যে ঝগড়া করে কিছু লাভ হবে না, এখন সবাইকে এক হয়ে কাজ করতে হবে। সেটাই তো আমি বোঝাতে চাইছি। হরে কৃষ্ণকে খুন করার পর ও তোমাদের দুজনকে টার্গেট করতে পারে। আমাদের কিচ্ছু করতে পারবে না। আমি আমার বাড়িতে অলরেডি পুলিশ পাহারা বসিয়ে দিয়েছি, আর পুলিশের সাথে তুমি সব সময় থাকবে। আর জটাধর তুমি আমি আমি এ বাড়িতে তালা ঝুলিয়ে দিয়ে রামপুরে বাবাজির আশ্রমে চলে যাব। যতদিন এই তপস্যার গোষ্ঠী ষষ্ঠী পুজো হচ্ছে, আমি কিন্তু এর ধারে কাছে আর আসছি না। তবুও কোনো সমস্যা হলে তুমি আমাকে একটা মিস কল দেবে, আমি বুঝে নেব যে তুমি বিপদের মধ্যে পড়েছো। ঠিক আছে জটাধর, তুমি তাহলে রামপুর পৌঁছেই সত্যবাবুকে একটা মিস কল করে দিও। আর হ্যাঁ, যাবার সময় আমি আমার গাড়িটা রেখে যাচ্ছি, আমি সত্যবাবুর সাথে চলে যাচ্ছি। আমার গাড়িটা নিয়ে তুমি রামপুর পৌঁছে যাও, কেমন? কুইক। হ্যাঁ, তপস্যা শুনলে আমাকে একটা ফোন করো, আমি সঙ্গে সঙ্গে চলে আসবো। তপস্যা অ্যারেস্ট হবে না। হবে না মানে? ওকে আমি সোজা এনকাউন্টার করে দেব। বাহ 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 বাহ, সত্য সামন্ত, এই তো একদম বাঘের মতো গর্জন। শোনো, সত্যিই যদি তুমি ওই তপস্যাকে ইনকাউন্টার করে দিতে পারো, তাহলে আমিও তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে এই থানার ডিএসপি বানিয়ে দেব। আমি তোমাকে কথা দিলাম। এই রে, রাত 9টা, আর দেরি করলে হবে না, এক্ষুনি আমাকে বেরিয়ে পড়তে হবে। রাতে বেশি বিপদ বাড়ে, বলা যায় না তপস্যা যা শুরু করেছে যেখান সেখান দিয়ে এসে পড়তে পারে না। আমি বরং বাবাজির আশ্রমে গিয়ে সাধু বেশ ধরে আনন্দে দিন কাটাবো। যতদিন না তপস্যা মরছে, আমি কিন্তু এর ধারে কাছে আসছি না। ওরে শালা, যেখানে বাঘের বয়স সেখানে সন্ধে হয়। এই শালা বিড়াল, ডাকার আর সময় পেলি না শালা? আরে শালা, বেরিয়ে যাওয়ার মতো ডাকতে পারতিস? ঠাকুর, তোমার ভক্ত বড় বিপদে পড়েছে, উদ্ধার করো ঠাকুর। আমি তোমাকে না একটা বড় পাঁঠা, না 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 না, আমি তোমাকে জোড়া পাঁঠা বলি দেবো। চাচা, আপন প্রাণ বাঁচা। তোর সাধের প্রাণটা বোধহয় আর বাঁচলো না জটাধর। এ কি তপস্যা তুমি? না, ও তপস্যা নয়, ও হচ্ছে রাত্রি। এ কি সমরেশ তুমি? হ্যাঁ আমি। আর তোর সামনে দাঁড়িয়ে আছে তোর মৃত্যুদূত রাত্রি সরকার। হরে কৃষ্ণকে তপস্যা খুন করেনি, ওকে খুন করেছি আমি। কিন্তু কেন, সে তোমার কি ক্ষতি করেছিল? মনে পড়ে আজ থেকে 25 বছর আগের কথা। 25 বছর আগে? হ্যাঁ, বন্যার ত্রাণের 30 লক্ষ টাকা তোরা মেরে দিয়ে সেই দায়ভার বিডিও অফিসার তমজিৎ সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়ে তাকে খুন করেছিলি, আর সেই খুনের দায়টা চাপিয়ে দিয়েছিলি তার স্ত্রীর উপরে। মনে পড়েছে, না, মনে পড়েছে। এখনো সবটা মনে পড়েনি। তখন আমি ছিলাম 3 মাসের অন্তঃসত্ত্বা। আমার স্বামীর মৃতদেহের সামনে দাঁড়িয়ে আমি তোদের কাছে আমার নিজের প্রাণে ভিক্ষা চেয়েছিলাম রে শয়তান। তোদের কান পর্যন্ত আমার সে হাহাকার যায়নি রে জানোয়ার। বিশ্বাস করো, সেদিন আমার কোনো দোষ ছিল না, সব দোষ ওই প্রহ্লাদের। মেরে ফেলো রাত্রি, এই শয়তানটাকে মেরে ফেলো। হ্যাঁ দাদা, ওর একটাই শাস্তি, আর সে শাস্তি হলো মৃত্যু। দেখি শালা কার মৃত্যু হয়, আমি এক্ষুনি সত্যকে মিস কল দিচ্ছি, সে এক্ষুনি এসে পড়বে। এই শালা, বেশি বাহাদুরি করলে না এই পিস্তলের গুলিতে তোর মাথার খুলে মেরে ফেলো রাত্রি, এই শয়তানটাকে আর বাঁচিয়ে রেখে লাভ নেই, মেরে না ফেলো। না দাদা,
ও এক্ষুনি সত্যবাবুকে মিস কল দিয়েছে, সত্যবাবুরা হয়তো এক্ষুনি এখানে এসে পড়বে। তাই ওই পাপীদের হাতে এই পাপটাকে আগে আমি মেটাবো। আগে আগে ওর মুখ আর হাতটাকে বেঁধে ওকে ঘরের ভেতরে নিয়ে চলো দাদা। দাও দড়ি, দাও দাও, মুখটা বাঁধো বাঁধো। জটাধর, জটাধর, আরে কোথায় তুমি? কি হলো সত্য? তুমি যে বললে জটাধর বিপদে পড়ে তোমাকে মিস কল দিয়েছে? হ্যাঁ মিস কল দিয়েছিল তো, ও আমাকে মিস কল দিল, কিন্তু আরে বাড়ির দরজা তো খোলা দেখছি, তোমার গাড়িটাও বাইরে পড়েছে, তাহলে গেল কোথায়? নিশ্চয়ই ওকে তপস্যা অ্যাটাক করেছে, তাই বোধহয় ভয়ে ও ঘরের দরজাটা দিতে ভুলে গেছে। হ্যাঁ আমরা চলো তো ভেতরে সত্য, যেদিন থেকে ওই তপস্যা সরকার এই থানা ইনচার্জ হয়ে এসেছে, সেই দিন থেকে প্রতিটা মুহূর্ত আমার জীবনটাকেও বিষময় করে তুলেছে। ও জানে না আমি প্রহ্লাদ, আমি চাঁদ গোকর, আমি হায়নার থেকেও হিংস্র, আমি চিতার থেকেও চতুর, আমি সিংহের থেকেও শয়তান। তাই তো আমি প্রহ্লাদ, আমি ভক্ত প্রহ্লাদ, আমি দিনে ভগবান, রাতে আমি চল্লাদ। প্রহ্লাদ! কি? ওই তো তপস্যা, ছদ্মবেশী তপস্যা। হ্যাঁ, ওই তো তপস্যা এসেছে। তুমি ওকে গুলি করে শেষ করে দাও। সত্য, চালাও গুলি, চালাও গুলি। কি প্রহ্লাদ, আমি আমার কথা রেখেছি তো? ফিনিস, তপস্যা সরকার ফিনিস। সত্য, ওর মুখটা না দেখা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। ওর মুখটা তুমি আমাকে একবার দেখাও। আরে দেখাও আমাকে। এ আমরা কাকে খুন করেছি? আর এ তো আমাদের জটাধর। জটাধর খুন হয়ে গেল অনেক আগেই। হরে কৃষ্ণ মারা গেছে। এবার এবার আমার স্বামীর পালা। না না, আমি বেঁচে থাকতে আমার স্মৃতির সিঁদুর আমি কিছুতেই মুছে দিতে পারবো না। আমি জানি, আমি জানি ওরা ওরা সবাই পাপের শাস্তি ভোগ করছে। কোন পাপের শাস্তি ভোগ করছে মা? পাপে? আজ 25 বছর ধরে তুমি বাবার কাছে আছো, তার জীবনের সমস্ত কথা তুমি জানো। তাহলে বলো। না না, পারবো না, তোকে আমি সেই কথা কিছুতেই বলতে পারবো না। তাহলে আজ আর আফসোস করে কি লাভ? আমি যে তার স্ত্রী বলেই কি তার সমস্ত অন্যায় তোমাকে মেনে নিতে হবে? সিঁদুরের বন্ধনই যে আমাকে মানতে বাধ্য করেছে রে পাপড়ি। তাহলে তাকে ছেড়ে তুমি চলে যাওনি কেন? শুধু তোর জন্য, তোকে মানুষ করার জন্য তার সব অন্যায় আমি মুখ বুজে সহ্য করেছি রে। তাতে লাভ কিছু হয়নি মা। ভগবানের বিচারে পাপীদের কোনো ক্ষমা হয় না। জানি তো, জানি তো, তাই তো সেই বিচার এবার শুরু হয়ে গেছে। শাস্তি পেয়েছে দুজন, আরো বাকি দুজন, তোর বাবা আর পুলিশ অফিসার সত্য সামন্ত। কিন্তু মা, ওরা এমন কি অন্যায় কাজ করেছে যে কোনোদিন মুক্তি পাবে না? পারবো না, তোকে আমি সেই কথা কিছুতেই বলতে পারবো না। বলছো মা? তাই তো এবার ভাবছি আমি পুলিশের কাছে গিয়ে সব কথা বলে দেবো। অন্তত অন্তত মানুষটা তো প্রাণে বাঁচবে। না বিশাখা, না। হাজার চেষ্টা করলেও তোমরা আমাকে হয়তো আর বাঁচাতে পারবে না গো। ঈশ্বরের খাতায় যে আমার দিন স্থির হয়ে গেছে, এবার শুধু সময়ের অপেক্ষা। কি বলতে চাইছো ওই তুমি? হরে কৃষ্ণ আর জটাধরের মতো আমাকেও আমাকেও এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। কি বলতে চাইছো তুমি? কি আর বলবো বিশাখা, সারা জীবন ধরে যে পাপ আমি করেছি, আজ আজ যখন মৃত্যু আমার সামনে এসে দাঁড়িয়েছে, তখন তখন আমার মন চাইছে একটা একটা অন্তত সৎ কাজ করে যেতে, যাতে করে ঠাকুরের সামনে দাঁড়িয়ে আমি বলতে পারি, ঠাকুর, আমার অনেক পাপের মাঝে একটা একটা তো পুণ্যের আলো আছে। কি কাজ? আমি পাপটির সাথে সুন্দরীর বিয়েটা দিয়ে যেতে চাই গো। তামাশা আমার একদম ভালো লাগে না বাবা। না রে মা, না, তামাশা নয় রে মা, তামাশা নয়। বিশ্বাস কর, একদম আমি তোকে মিথ্যে কথা বলছি না। ওরে, তুই আমার মেয়ে, আমি তোর বাবা। ওরে মা, এই মনে হাজার অন্ধকার লুকিয়ে থাকলো, একটা একটা তো পিতৃত্বপূর্ণ মন আছে রে মা, যেটা আজ খুব অনুতপ্ত রে মা। বিশ্বাস কর মা, বিশ্বাস কর, মৃত্যুর মুখে দাঁড়িয়ে কোনো মানুষ কোনোদিন মিথ্যে কথা বলে না রে মা, কোনোদিন বলে না রে মা। সেই জন্যই তো সুন্দরকে আমাদের বাড়িতে ডেকে পাঠিয়েছি। সুন্দর আমাদের বাড়িতে এলে আমি নিজে দাঁড়িয়ে থেকে আমি তোকে ওর হাতে তুলে দিয়ে আমি পুলিশের কাছে গিয়ে ধরা দেব। আমি তোকে কথা দিচ্ছি মা, আমি তোকে কথা দিচ্ছি মা। রে মা, শোন না, তার আগে যদি তোরা আমাকে একটু
ক্ষমা করে দিস, বিশেষ করে তোর মা যদি আমাকে 2 দিন সময় ভিক্ষা দেন। জানিস রে মা, তোর মা সারা জীবন ধরে আমার জন্য অনেক দুঃখ কষ্ট সহ্য করেছে। তাই তো দেখ না, আজ আমাকে বাঁচানোর জন্য ও নিজে গিয়ে পুলিশের কাছে ধরা দিতে চাইছে। আমি তোমাকে কথা দিচ্ছি বিশাখা, আমার মেয়ের বিয়েটা হয়ে গেলে আমি নিজে গিয়ে পুলিশের কাছে ধরা দেবো, আমি তোমায় কথা দিলাম। মা, আজ আমি তোমায় বলছি, বাবা সত্যি সত্যি আজ অনুতপ্ত, তার চোখের জলই প্রমাণ করে দিচ্ছে। মা, তবু বাবাকে তুমি আর একটিবার বিশ্বাস করো। মা বলো, বা বলো, তুমি বাবাকে বিশ্বাস করবে না? তোর বাবাকে আমি কি কখনো পর করতে চেয়েছি নাকি আজও চাই? তাই তাই তোর কথাটাই আমি রাখলাম রে পাপি, তোর কথাটাই আমি রাখলাম। জানি না মা, জানি না নতুন করে যে প্রদীপটা আমি জ্বালালাম সেটা ভালোবাসার প্রদীপ না সান্ত্বনার। তবু ভগবানের উপর ভরসা করে আর আমার বাবার উপর বিশ্বাস রেখে আবার আমি নতুন করে পথ চেয়ে রইলাম। আর মনে মনে কামনা করলাম আমার বাবা মায়ের বন্ধন যেন চির অটুট থাকে, যেন চির অটুট থাকে, যেন চির অটুট থাকে। তাই থাকবে রে মা, তাই থাকবে। ওরে মা পাপড়ি, যাবার সময় শুধু একটা কথা জেনে যা মা, ওই পাথরের বুকে যদি ভগবান থাকে তাহলে তোর এই বাবার মনে প্রেম আছে, ভালোবাসা আছে, সব আছে। জানো বিশাখা, আমি তোমাকে সারা জীবন ধরে অনেক কষ্ট দিয়েছি, তাই তো আজ আমার বলতে খুব ইচ্ছে করছে কি জানো, আমি তোমারই ভালো বেসেছি, চিরসাথী হয়ে এসেছি, আমি তোমারে ভালো বাসবো। মরে মরুক, ওই দুষ্টু গরুর থেকে আমার কাছে শুন্ড গোয়াল অনেক ভালো। এই একটা কথা কান খুলে শুনে রাখো, আজকের পর থেকে তোমাদের মা মেয়ে দুজনেরই এ বাড়ির বাইরে বেরোনো বন্ধ। আর একটা কথা কান খুলে শুনে রাখো, যতই আমার সামনে দাঁড়িয়ে স্ত্রী স্ত্রী বলে ন্যাকা কান্না কাঁদো না, আসলে তুমি হচ্ছ আমার কাছে আমার পায়ের জুতো। তাহলে তুমিও শুনে রেখো প্রহ্লাদ গোস্বামী, তোমার এই জুতোর ফিতেই একদিন তোমার গলায় ফাঁসির দড়ি হয়ে ঝুলবে। কথাটা মনে রেখো। এসব কি শুরু করেছো? বৌদিকে মেরে ফেলতে চাও? এই জ্ঞানের ভান্ডার জ্ঞান দিচ্ছে, চুপ করো। বলো, ওই তপস্যা সরকারে তুমি কি করেছো? তপস্যা ফিরে এসেছে। তাহলে এখন এখানে তুমি হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? যাও তাকে এনকাউন্টার করে শেষ করে দাও। না, তার সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেন? কারণ আপনারা আমাকে মার্ডার কেসে ফাঁসাতে চাইছেন, যেন উপর মহলে কথা বলে আমি কোর্ট থেকে আগাম জামিন চেয়ে নিয়েছি। তবু আপনি বাঁচবেন না ম্যাডাম, আমি আপনার নামে আদালতে চার্জশিট দেব। সে ক্ষমতা এখন আপনার নেই, কারণ এই কেসের দায়িত্বটা আপনার থেকে সরিয়ে আমি নিজে নিয়েছি। বাহ, চমৎকার, খুব সুন্দর। খুনি নিজেই নিজের কেসের দায়িত্ব নিয়েছে। এখন আপনি তদন্ত করবেন আপনাকে নিজেকে ধরার জন্য? খুন আমি করিনি প্রহ্লাদ বাবু, ওই ছদ্মবেশী খুনিকে গ্রেপ্তার আমি করবই। তাই আজ থেকে আপনাদের নিরাপত্তার দায়িত্ব সম্পূর্ণ আমার। আপনি নিরাপত্তা দেবেন আমাদের? বাহ 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 বাহ, এ তো আরো চমৎকার। আরে রক্ষকই এখন ভক্ষক, আর রক্ষক যখন ভক্ষক সাজে তখন সাধারণ মানুষের জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে। কি দেবরাজ তুমি এখানে? দেবরাজ নয়, সাংবাদিক দেবরাজ রায় বলুন। আমি এখানে আপনার সহপাঠী বা বন্ধু হিসেবে নয়, একটা সাংবাদিক হিসেবে একটা ছোট্ট প্রশ্ন করতে এসেছি। বলুন ম্যাডাম তপস্যা সরকার, এতদিন আপনি কোথায় ছিলেন? লিসেন মিস্টার দেবরাজ রয়, এটা কোনো সাংবাদিক সম্মেলন নয় যে আপনার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য। যদি কিছু জানতেই হয় আমার অফিসে আসবেন। প্রশ্নের উত্তর দিতে আপনি বাধ্য ম্যাডাম, কারণ একজন সাধারণ জনগণেরও জানার অধিকার আছে। কারণ প্রমাণের ভিত্তিতে আপনি একজন খুনি। সেটা আদালত প্রমাণ করবে, আপনারা নয়। জনগণের আদালতই সব থেকে বড় আদালত ম্যাডাম, আর সেই জনগণই চিহ্নিত করেছে যে আপনি খুন করেছেন। আপনি দিনের আলোয় নিজেকে লুকিয়ে রেখে রাতের অন্ধকারের সাহায্য নিয়ে আপনি হরে কৃষ্ণ আর জটাধরকে নিজের হাতে খুন করেছেন। এটা হলো তার সব থেকে বড় প্রমাণ। এরপরেও কি আপনি বলবেন খুনের দিন আপনি স্পটে ছিলেন না?
কি আমার আমার চেহারার সঙ্গে অদ্ভুত একটা মিল, কিন্তু হ্যাঁ, কি হলো ম্যাডাম, আপনি খুন করেননি? না, সত্যি আমি খুন করিনি। আপনি মিথ্যে কথা বলছেন। না না, আমি মিথ্যে কথা বলছি না। আপনি মিথ্যে কথা বলছেন। এই ছবি প্রমাণ করে একজন অন ডিউটিতে থাকা পুলিশ অফিসার রাতের অন্ধকারে নিজের হাড়ের লজ্জা ঢাকতে দুটো মানুষকে খুন করেছেন। তাই আপনার কাছ থেকে আমরা কোনো নিরাপত্তা চাই না। আপনি এখন এ বাড়ি থেকে আসতে পারেন। না, না মানে? সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ উপর মহলের নির্দেশে আজ থেকে 24 ঘন্টা আমি এই বাড়ির উপর নজরদারি করব। তাহলে আপনি করুন এ বাড়িতে নজরদারি। আমি বরং আমার ব্যবস্থা অন্য কোথাও করে নিচ্ছি, কারণ জেনে শুনে তো আমি আর ওই হাঁড়ি কাটে মাথা গলাতে পারবো না। হ্যাঁ, তাই চলো, আমি একবার এসপির অফিসে যাব। এসপি সাহেবের কাছে গিয়ে জানতে চাইবো কোন ক্ষমতার জোরে একজন খুনি তার নিজের তদন্তের ভার নিজেই পায়। চলি ম্যাডাম, তবে মনে করবেন না যে মরার ভয়ে প্রহ্লাদ গোস্বামী তার স্বরূপটাকে পাল্টে ফেলেছে। আরে আপনি যদি চলেন ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। কারণ আমি যখন থেকে রাজনীতি করছি তখন আপনি না ওই খেলনা বাটি নিয়ে খেলা করতেন। কাজেই দাবার চালে আপনার থেকে আমি অনেক এগিয়ে, আর সেই জন্যই তো আমি প্রহ্লাদ, ভক্ত প্রহ্লাদ। আমি দিনে ভগবান, রাতে সালা আমি জল্লাদ। ছাড়বো না, ওই ছদ্মবেশী খুনিকে আমি কিছুতেই ছাড়বো না। ওই ছদ্মবেশী খুনির জন্য একজন অচোট নেতা আমাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান করে গেল। ওই ছদ্মবেশী খুনিকে আমি গ্রেপ্তার করে বুঝিয়ে দেবো আমিও তপস্যা সরকার, আমি জাত বাখিনি। তার আগে তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি নির্দোষ। আচ্ছা দেবরাজ, তুমি 5 জনের মতো বিশ্বাস করো যে খুনটা আমি করেছি? বলো। ছবি কিন্তু সেই কথাই বলছে। একটা নিষ্প্রাণ ছবি কি কথা বললো সেটাই তোমার কাছে বড় হলো, আমার কথার কোনো মূল্য নেই। আছে আছে, তোমার কথার মূল্য আছে আমার কাছে, আর সেই জন্যই পাগলের মতো হন্যে হয়ে খুঁজে বেরিয়েছি। বারবার তোমার কাছ থেকে একটি মাত্র কথা জানতে চাইছি, বলো তপস্যা, এতদিন তুমি কোথায় ছিলে? করোনা প্রশ্ন, কারণ তোমার এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। শুধু একটা কথা জেনে রাখবে, আমার ভালোবাসা নিষ্পাপ, পবিত্র। সে কথা আমিও জানি তপস্যা, সে কথা আমিও জানি, কিন্তু এটা অকুত ভয় আমাকে তাড়া করে বেড়াচ্ছে। বারবার তোমার কাছ থেকে একটি কথা জানতে চাইছি, বলো তপস্যা, প্লিজ বলো, এতদিন তুমি কোথায় ছিলে? জানতে চেও না দেবরাজ, আমার বিবেক সে কথাটা বলার অনুমতি দেয় না। শুধু শুধু তোমার মনের ঘরে এতটুকু বিশ্বাস বাঁচিয়ে রেখো, দেখবে দেখবে ওই বিশ্বাসটাই আমাদের চলার পথে সমস্ত সমস্ত পথটাকে, অন্ধকারটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে। বিবেকের কষাঘাতে আমি আজকে নিজেই যে জর্জরিত তপস্যা, সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। যদি কোনোদিন তোমার কাছে সমস্ত প্রশ্নের উত্তর থাকে, তাহলে আমি নিজেই তোমার কাছে ফিরে আসবো। আর তা না হলে ভেবো আমাদের ভালোবাসার সুতোটা এখানেই ছিঁড়ে গেল তপস্যা, ছিঁড়ে গেল। দাঁড়ান দেবরাজ বাবু। কি কুন্তল বাবু, আপনি ম্যাডামকে আপনি ভুল বুঝে চলে যাবেন না। ঠিক ভুলের অঙ্কটাই এখানেই শেষ কুন্তল বাবু। না দেবরাজ বাবু, ম্যাডামের প্রতি আপনার ধারণাটা ভুল, আসল সত্যটা আমি বলছি। না করতে পারবে না, আপনি প্লিজ দয়া করে। সরি ম্যাডাম, আমার জন্য আপনাদের মধ্যে বিভেদ সৃষ্টি হবে তা আমি চাই না। তার মানে আমার স্ত্রী কিডনির অসুখের জন্য অসুস্থ, ওর 2টো কিডনি নষ্ট হয়ে গেছে, ওকে বাঁচাতে হলেই প্রয়োজন একটা কিডনি। তাই ম্যাডাম নিজে একটা কিডনি ডোনেট করবেন বলে আমাদের সাথে ভেলোরে ছিলেন, সব টেস্টও হয়ে গেছে, শুধুমাত্র অপারেশনের ডেটটা ফাইনাল হলেই অপারেশন হবে। তপস্যা এদিকে ঘোরো, তপস্যা এদিকে ঘোরো। এতদিন এই এত বড় কথাটা আমাকে জানাওনি কেন? দান করে যে দানের কথাটা
নিজের মুখে জাহির করা যায় না দেবরাজ। তাহলে 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 ওই মহিলাটি কে যে খুনগুলো করছে? ওই হ্যাঁ? ঠিক ওই একটা কথা, একটা প্রশ্ন আমার 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 মাথাটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। যেন কে কে ওই মহিলা যার সঙ্গে আমার আমার চেহারা অদ্ভুত একটা মিল? কে কে ওই মহিলা যার সঙ্গে আমার মুখের অদ্ভুত একটা মিল? কে? আমার মনে হয় ওর সাথে আপনার বাড়ির কোনো রক্তের সম্পর্ক আছে। একটা খনির সঙ্গে আমাদের পরিবারের কোনো সম্পর্ক থাকতে পারে না। অপরাধ নেবেন না ম্যাডাম। আপনার বাড়িতে পাহারাই থাকা হাবিলদারের কাছ থেকে জানতে পেরেছি কয়েকদিন আগে এমনই একজন আপনার বাড়িতে এসেছে। কি বলছেন বাবু? হ্যাঁ ম্যাডাম, আমার আরেক কেসের সলিউশন আপনি করতে পারবেন। যেমন ভাবে গৌতম বাবু স্ত্রী লক্ষ্মী দেবীর খুনের কিনারাটা আপনি করেছেন। রাইট রাইট। আপনি একদম ঠিক কথা বলেছেন। জানেন এই কেসটা সলভ আউট আমাকে আমাকে করতে হবে। আমি আপনি আপনি এক্ষুনি এক্ষুনি আপনি এক্ষুনি থানায় গিয়ে একটা ব্যবস্থা করুন। আমি আসছি। ওকে ম্যাম। তোষা যেও না, তোষা আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করো। বিশ্বাসের সুতো দিয়ে যে সম্পর্কটা এতদিন বাঁধা ছিল, সেটা যখন ছিঁড়ে গেছে তখন আর ক্ষমা চেয়ে গেলাম। তপস্যা, মেঘের আড়ালে সূর্যটা লুকিয়ে থাকলেও আমি জানি সে আবার একদিন দেখা দেবে, কারণ আমার ভালোবাসাটা নিষ্পাপ, পবিত্র। কিন্তু তপস্যা, আমার মনে হচ্ছে সে বিশ্বাস নেই নেই দেবরাজ, নেই। তোমার বিশ্বাসটা আজ অবিশ্বাসের বেড়া জালে বন্দি। না তপস্যা, ক্ষণিকের মোহে বশীভূত হয়ে আজীবনের জন্য তোমায় আমি হারাতে পারবো না। তাই তো আজ আর শুধু ভালোবাসার বাঁধনে নয়, একেবারে একেবারে বিবাহের বাঁধনে বাঁধবো তোমায়। কি করছো? ছাড়ো এটা, ওপরে বাড়ি। এইভাবে, ঠিক এইভাবে ধরে ভেসে যাব অনেক দূরে, যেখানে কেউ থাকবে না, থাকবো শুধু আমি আর তুমি। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে। কে তুমি তন্দ্রাহরণী, কে তুমি তন্দ্রাহরণী।